টার্কো আফগান রুল এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই মন দিয়ে দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের সাথে মুঘল এম্পায়ারটা আলোচনা করেছিলাম, যেটা তোমরা হয়তো অনেকেই দেখেছো। যারা এখনও দেখোনি তারা চেক করতে পারো, আমার প্লেলিস্টও করা আছে, সেখান থেকে একবার দেখে নিতে পারো যদি তোমাদের ইচ্ছা করে। ঠিক আছে, তো দেখো এবার এখানে শুরু করা হচ্ছে হু ওয়াজ দ্য সুলতান। ঠিক আছে, তো বলছে দেখো, মোহাম্মদ ঘুরি ডাইড ইন এডি 1206। এডি মানে আফটার অ্যানো ডমিনি। ঠিক আছে, যীশুখ্রিস্টের পরের সময়ের কথা বলা হচ্ছে। তো বলা হচ্ছে দেখো যে তার যে রুলটা ছিল সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে, মানে ডিস্ট্রিবিউট করা হয়েছে তার 4টে ফলোয়ারদের মধ্যে। তাজউদ্দিন ইয়ালদোস গট দ্য রাইট টু গভর্ন গাজনি। তাহলে গাজনি যে জায়গাটা, সেখানটা পাওয়ার জন্য কে রাইটটা পেয়েছে? না, তাজউদ্দিন ইয়ালদোস। তারপর দেখো, নাসিরউদ্দিন কুবাচা বিকেম দ্য রুলার অফ মুলতান অ্যান্ড উচ। যেটা মনে রাখবে, কোথাকার রুলার, মানে নাসিরউদ্দিন কুবাচা কোথাকার রুলার হয়েছে? না, মুলতান আর উচের রুলার ছিল। তারপর দেখো, বাখতিয়ার খিলজি বিকেম দ্য রুলার অফ বেঙ্গল। এটা মনে রাখবে। আর আইবাক যে ছিল, মানে কুতুবুদ্দিন আইবাকের কোন জায়গাটা ছিল কন্ট্রোল? না, লাহোর আর দিল্লি। তো দেখো, আইবাক এস্টাবলিশড আ সুলতানেট সেন্টার্ড অন দিল্লি। ঠিক আছে, তো এবার বলছে যে দেখো, সুলতান ইজ আ টাইটেল। তার মানে কি? যে সুলতান হচ্ছে একটা টাইটেল ছিল। কোয়াইট আ ফিউ টার্কিশ রুলার্স ইউজ দিস টাইটেল। অ্যারাবিকে এটার মানেটা ভালো করে একবার পড়বে। অ্যারাবিকে সুলতান কথাটার মানে কি? অথরিটি আর পাওয়ার। এটা একটুখানি ভালো করে মনে রাখবে। দ্য এরিয়াস হুইচ বিকেম আন্ডার দ্য কন্ট্রোল অফ সুলতান ওয়াজ কল্ড সুলতানেট। তাহলে তোমাদের যদি জিজ্ঞাসা করে সুলতানেট এরিয়াটা কোনটা ছিল দিল্লি সালতানেটে, তো তোমাদের এটা লিখতে হবে, দ্য এরিয়া যেটা সুলতানের আন্ডারে কন্ট্রোলে ছিল সেটাই হচ্ছে সুলতানেট। ঠিক আছে, হলো এটা। ইন ইন্ডিয়া দ্য সুলতানস এক্সারসাইজ দেয়ার পাওয়ার অ্যান্ড অথরিটি ফ্রম দিল্লি, হেন্স ইট ইজ নোন অ্যাজ দ্য দিল্লি সালতানেট। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে কেন এটাকে দিল্লি সালতানেট বলা হয় ইন্ডিয়াতে। না, সুলতানরা তাদের পাওয়ার এক্সারসাইজ করেছিল অথরিটি ফ্রম দিল্লি থেকে। ঠিক আছে, এবার দেখো হচ্ছে রিলেশন অফ ক্যালিফ উইথ দ্য সুলতানস। ঠিক আছে, তো এবার দেখো এটা কি বলেছে না, আফটার দ্য ডেথ অফ হাজরাত মুহাম্মাদের পরে ক্যালিফ ওয়াজ দ্য চিফ রুলার অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড। তাহলে ইসলামিক ওয়ার্ল্ডের যে মেন রুলার কে ছিল? না, এই যে হাজরাত মুহাম্মদ। হি রুলড ওভার দ্য এন্টায়ার রিলিজিয়ন দ্যাট ওয়াজ আন্ডার ইসলাম। দ্য ক্যালিফ ওয়াজ অলসো দ্য রিলিজিয়াস হেড অফ দ্য মুসলিমস। তাহলে ক্যালিফ, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই মনে রাখবে যে ক্যালিফটা হচ্ছে রিলিজিয়াস হেড অফ মুসলিমস ছিল। নেক্সট এবার দেখো, দ্য রুলার অফ ইন্ডিয়া অর হিন্দুস্তান ওয়াজ কল্ড সুলতান। এবার এই যে প্যারাটা, আমি লাস্ট প্যারাটা এখানে পড়াচ্ছি না, এটা তোমরা একটু দেখে নেবে অবশ্যই। একদম তো লাইন বাই লাইন পড়ানো সম্ভব না, এটা আমি আগের চ্যাপ্টারগুলোতেও তোমাদের বলেছি যে হিস্ট্রিতে কিন্তু দেখো এরকম লাইন বাই লাইন এটাতে বোঝানোর কিছু নেই। তাই যেগুলো আমি মনে করছি যে হ্যাঁ একদমই না করালে নয়, তাও আমি যতটা সম্ভব করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার বাইরে যে পোর্শানগুলো আছে ওগুলো কিন্তু তোমরা স্কিপ করে যাবে না, তোমরা একটু পড়ে নেবে। কিন্তু আমি যেখান থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার বুঝেছি, আমি সেই জায়গাগুলোই তোমাদের বেশি এমফাসিস দিচ্ছি। ঠিক আছে, তো এবার দেখো এটা মনে রাখবে, ইলতুৎমিশ ছিল কি? সান ইন ল অফ কুতুবুদ্দিন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, ইলতুৎমিশ ছিল হচ্ছে সান ইন ল কুতুবুদ্দিনের। তারপর দেখো বলেছে বিকেম দ্য সুলতান যখন হলো তখন সিচুয়েশানটা আরও কমপ্লেক্স হয়ে গেল। আচ্ছা, এবার দেখো, দ্য ক্যালিফ অফ বাগদাদ পাঠিয়েছে ইলতুৎমিশকে দুর্বাস আর খিলাত, আর রেকগনাইজ করেছে দ্য অথরিটি অফ ইলতুৎমিশ ওভার দ্য দিল্লি সালতানেট। হলো এটা। এবার বাদিকে দেখো, খুতবা নিয়ে একটা তোমাদের শর্ট নোট দিয়েছে, এটা একটু তোমরা অবশ্যই পড়ে নেবে। ঠিক আছে, তো তারপর দেখো, ইলতুৎমিশ দেন অ্যাপ্রোচ দ্য ক্যালিফ টু অ্যাসার্ট হিজ ক্লেম। এটা তো হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এই যে ফার্স্ট পার্ট অফ দ্য 13th century AD,
দিল্লি সালতানেট। তো দেখো কুতুবুদ্দিন আইবাকের সময় টার্কিশ রুল ইন দিল্লি বিগ্যান টু ডেভেলপ ইন্ডিপেন্ডেন্টলি। দ্য মামলুক মানে স্লেভ ডাইনাস্টি সুলতানদেরকে বলা হতো ইলবারি টার্কস। ডিউরিং দ্য রেইন অফ ইলতুৎমিশ তিনটে প্রবলেমস দেখা গেছিলো বিফোর দ্য দিল্লি সালতানেট। প্রথম হচ্ছে হাউ টু সাপ্রেস দ্য রেবেলস ইন দ্য ইম্পায়ার, ঠিক আছে, মানে রাজত্বে যে যারা ঝামেলা করছে, ঠিক আছে, রিভোল্ট করছে, তাদেরকে কিভাবে দমানো যায়। সেকেন্ড হচ্ছে কি করে কমব্যাট করা যাবে, মানে মোকাবেলা করা যাবে ইনডমিটেবল মানে যাদেরকে হারানো যায় না মঙ্গল পাওয়ার অফ সেন্ট্রাল এশিয়া। আর ফাইনালি হাউ টু এস্টাবলিশ আ ডাইনাস্টি সো দ্যাট দ্য ডিসেন্ডেন্টস কুড সাকসিড টু দ্য থ্রোন উইদাউট এনি হ্যাজার্ড। আর ফাইনালি হচ্ছে কিভাবে একটা ডাইনাস্টি এস্টাবলিশ করা যাবে যাতে কিনা ডিসেন্ডেন্টরা সাকসিড করতে পারে রাজত্বে, মানে যারা পরে আসবে তারা যাতে সাকসিড করতে পারে থ্রোনে উইদাউট এনি হ্যাজার্ড, কোনো ঝামেলা ছাড়া। ইলতুৎমিশ সাপ্রেসড অল দিস রেবেলস থ্রু ইনসেসেন্ট ওয়ার্স, যুদ্ধ করে করে এদেরকে দমিয়েছিল। হি অ্যাভয়েডেড ডাইরেক্ট কনফ্লিক্ট উইথ দ্য মঙ্গলস, মানে ও চাইতো না যে কোনো রকম ডাইরেক্ট ঝামেলা হয় মঙ্গলদের সাথে। তাছাড়া হি ওয়াজ এবল টু সেট আপ আ ডাইনাস্টি, ও একটা রাজত্ব সেট আপ করেছিল ডাইনাস্টি। হি কুড ক্রিয়েট অ্যান আইডিয়া অফ ডাইনাস্টিক রুল অ্যামং দ্য পিপল অফ দিল্লি, ও একটা ডাইনাস্টিক রুলের আইডিয়া করেছে এই অ্যামং দ্য পিপল অফ দিল্লি। দ্য ডিসেন্ডেন্টস অফ দিস ডাইনাস্টি রুলড ইভেন 30 years আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে 30 বছর পরেও তার ডিসেন্ডেন্টস মানে তারপরে যারা এসেছিল তারা এই ডাইনাস্টি রুল করেছে। এবার দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট, রাজিয়া সুলতান মেয়ে ছিল, তো এটা হচ্ছে সে এবেল মানে কেপেবেল ডিসেন্ডেন্ট মানে ইলতুৎমিশের পরে ও এসেছিল। আর রেন তার রুলটা দেখো মাত্র 4 বছরের ছিল, 1236 থেকে 1240 অবধি, কিন্তু সেটা কিন্তু ইম্পর্টেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দিল্লি সালতানেট অন 2 grounds, দুটো গ্রাউন্ডের উপর এটা কেন এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। দিস ওয়াজ দ্য ফার্স্ট আর লাস্ট টাইম যে একটা ওমেন রাজার থ্রোনে বসেছে দিল্লিতে, ঠিক আছে, মানে সিংহাসনে রাজার। সেকেন্ড, রিলেশন বিটুইন সুলতান আর টার্কিশ নোবিলিটি দ্যাট ইজ মেম্বার্স অফ চাহেলগানি হ্যাড বিকাম ভেরি কমপ্লিকেটেড। এই সময় কি হয়েছে রিলেশন কাদের মধ্যে না, সুলতান আর টার্কিশ নোবিলিটি যারা ছিল মানে হচ্ছে মেম্বার অফ চাহেলগানি, এদের মধ্যে খুব রিলেশনটা কমপ্লেক্স হয়ে গেছিলো, ঠিক আছে। আর এটা মনে রাখবে যে শি উইথড্রিউ দ্য জিজিয়া ফ্রম দ্য নন মুসলিম, মানে হিন্দুদের থেকে যে ট্যাক্সটা আকবরও স্টপ করেছিল সেটা ও করেছিল রাজিয়া সুলতান। ডিসপাইট দ্য অবজেকশন অফ দ্য উলেমারা অবজেক্ট করেছিল, মানে এটা চাইনি হতে, তা সত্ত্বেও ও এটা করেছিল, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো রাইট সাইডে মিনহাজ উস সিরাজ হচ্ছে গিয়ে একটা হিস্টোরিয়ান ছিল এই টাইমের রাজিয়া সুলতানের সময়, আর ওই রাজিয়া সুলতানকে এই মিনহাজ উস সিরাজ বলেছে সুলতান, মানে রাজার টাইটেল দিয়েছে, ঠিক আছে। তো এরপর দেখো এখানে বাদিকে এটা পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। তুর্কান ই চাহেলগানি মানে বান্দেগানি চাহেলগানি, এটা হচ্ছে 40 জন টার্ক ছিল বা একটা ফ্যামিলি অফ 40 টার্কস, এরা খুব পাওয়ারফুল ছিল 13 শতাব্দীতে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা প্যারাটা পড়ে নেবে, যদি এটা দিয়ে তোমাদের শর্ট নোট লিখতে আসে তাহলে লিখতে পারবে। তারপর দেখো বলেছে এক্সপেনশন অফ দ্য সুলতানেট অ্যান্ড ইটস সাস্টেনেন্স ঘিয়াসউদ্দিন বালবান। তাহলে দেখো ঘিয়াসউদ্দিন বালবান হচ্ছে গিয়ে 1266-এ এসেছিল, ঠিক আছে, সুলতান হয়েছিল। তো এবার দেখো এই টাইমে মেন প্রবলেম এটা মনে রাখবে, হোয়াট ওয়াজ দ্য মেন প্রবলেম ডিউরিং দ্য টাইম অফ ঘিয়াসউদ্দিন বালবান। অ্যান্সারটা হচ্ছে ইন্টারনাল রেবেলিয়ন, মানে নিজেদের মধ্যেই ঝামেলা লেগেছিল। হি ইনক্রিজড দ্য অনার অফ মোনার্কি বাই ইন্ট্রোডিউসিং সিজদা আর পাইপস ইন দ্য কোর্ট, মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, উনি দুটো মানে প্রসেস করেছিল ওনার কোর্টে, সেটা কি একটা হচ্ছে সিজদা আর আরেকটা হচ্ছে পাইবস, ঠিক আছে, এই দুটো করেছিল কোর্টে। সিজদাটা কি দেখো ডান দিকে লেখা রয়েছে, সিজদা মানে
টু প্রস্ট্রেট বিফোর দ্য সুলতানস, মানে মাথা ঝুঁকিয়ে মানে পুরো ওই সুলতানের পায়ের সামনে ঝুঁকে পড়া। আর পাইবোস হচ্ছে ওই সুলতানের পায়ে কিস করা। ঠিক আছে, এটা হলো। তারপর দেখো এবার আসছে এই যে 1290, এটা বলছে দেখো জালালউদ্দিন ফিরোজ খিলজি ডিথ্রোনড দ্য সাকসেসার্স অফ বালবান, মানে যারা বালবানের পরে সাকসেসাররা ছিল 1290-তে, তাদেরকে ডিথ্রোন করেছে এই জালালউদ্দিন খিলজি। ঠিক আছে, মানে সিংহাসন থেকে করেছে, বাইরে করে দিয়েছে, করে নিজে সুলতান হয়েছে। তারপর দেখো কী বলেছে, এইটাকেই বলা হয় খিলজি রিভোল্ট। তাহলে তোমাদের যদি খিলজি রিভোল্ট নিয়ে আসে তখন কিন্তু ওটা অবশ্যই লিখবে। ঠিক আছে, এবার দেখো আসছে এক্সপ্যানশন অফ সুলতানেট ইন দ্য ডেকান, মানে ডেকানে আলাউদ্দিন খিলজির এক্সপ্যানশনের কথা লিখেছে। দেখো কি বলেছে না, আলাউদ্দিন খিলজি ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি হু এক্সটেন্ডেড হিজ এম্পায়ার ইনটু দ্য সাউথ। তার মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে না, এটা হচ্ছে এম্পায়ার যে ছিল সাউথে ফার্স্ট সুলতান দিল্লির ছিল হচ্ছে গিয়ে এই আলাউদ্দিন খিলজি, যে নিজের রাজত্ব সাউথ অব্দি ছড়িয়েছে। ঠিক আছে, তারপর দেখো এবার কি বলেছে, হিজ সাউদার্ন এক্সপেডিশন, এই যে উনি সাউথে গেছিল, এই সাউথে এই এক্সপেডিশনটা কে লেড করেছিল, মানে লিডার কে ছিল না, দেখো এই যে মালিক কাফুর। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আলাউদ্দিন খিলজির ছিল কমান্ডার, এই মালিক কাফুর ছিল এই ওর সাউদার্ন এক্সপেডিশনের কমান্ডার হলো। তারপর দেখো এবার হচ্ছে দিল্লি সালতানেট AD 1214 তার 15 সেঞ্চুরিজ ডিউরিং দ্য ফার্স্ট 2 ডিকেডস অফ, এটা এখানটা পড়বে। দেখো মোহাম্মদ বিন তুগলাক, যে কিনা ছিল এই ঘিয়াসউদ্দিন তুগলাক অফ তুগলাক ডাইনাস্টির, এটা কিন্তু গুলিয়ে ফেলো না, এর আগেরটা বলছিলাম বালবান, আর এটা হচ্ছে ঘিয়াসউদ্দিন তুগলাক। ওটা ছিল ঘিয়াসউদ্দিন বালবান, এটা হচ্ছে ঘিয়াসউদ্দিন তুগলাক। ঘিয়াসউদ্দিন তুগলাকের সবচেয়ে বড় ছেলে ছিল মোহাম্মদ বিন তুগলাক। তো এটা একে পাগল রাজা বলেও বলা হয়, অনেকেই তোমরা হয়তো জানো। তার এই সব অনেক কীর্তি রয়েছে, পাগলামি কীর্তি, যেগুলো তোমরা পড়বে এরপরেই রয়েছে। তো দেখো দ্য নেম অফ হিজ ট্রাভেলগ, মানে ট্রাভেল ম্যাগাজিন যেটা ছিল এই ঘিয়াসউদ্দিন তুগলাকের ছেলে মোহাম্মদ বিন তুগলাকের হচ্ছে আল রিহালা। এটা মনে রাখবে। তো এখানে রিলায়েবল মানে অনেক সোর্স পাই আমরা তথ্যের, রুল অফ মোহাম্মদ বিন তুগলাকের। ঠিক আছে, আমি এইগুলো পড়াচ্ছি না, তোমরা অবশ্যই কিন্তু পড়ে নেবে, মানে একটু রিডিং দিয়ে নেবে, না হলে কিন্তু বুঝতে পারবে না চ্যাপ্টারটা। আমি বারবার করে একটা কথাই বলছি। তো দেখো তারপর কি বলেছে এবার, দ্য হুইমসিক্যাল অ্যাক্ট অফ আ পার্সন ইজ স্টিল কল্ড তুগলাকিজম। হুইমসিক্যাল মানে এই যে দেখো, মানে হচ্ছে যে যার কোনো তালের ঠিক নেই, এটাকেই বলা হচ্ছে হুইমসিক্যাল। তো এবার দেখো এটা কী বলেছে, দ্য সুলতান ইনক্রিজড দ্য রেট অফ ট্যাক্স ইন দ্য দোয়াব রিজিয়ন টু কালেক্ট মোর রেভিনিউ। তার মানে কি, সুলতানটা নিজের ট্যাক্স ইয়েটা বাড়িয়ে দিয়েছে কোথায়, দোয়াব রিজিয়নে, যাতে কি না সেখানে কালেক্ট করতে পারে বেশি রেভিনিউ, ইনকাম কালেক্ট করতে পারে। বাট দ্য হারভেস্ট ওয়াজ অ্যাফেক্টেড ডিউ টু পসিটি অফ রেন, কিন্তু বৃষ্টির জন্যে সেখানে হারভেস্ট মানে সেখানে ইয়েটা ঠিকঠাক করে হতো না। মানে হারভেস্ট মানে কি, যেখানে মানে এগ্রিকালচার ক্রপস এগুলো ঠিকঠাক করে হতো না। তারপর তারা রিভোল্ট করেছিল, তারপর মানে এই যারা ওখানকার ফার্মার্সরা মানে ঝামেলা করেছিল। ঠিক আছে, মানে প্রোটেস্ট করেছিল। তখন সুলতান বলেছে যে ঠিক আছে, তোমাদের এই অ্যাডিশনাল এক্সট্রা ট্যাক্সটা দিতে হবে না। হি অলসো কম্পেনসেটেড দেয়ার লস অফ ক্রপস। তারপর ও আরও এই যে ওদের যে এত শস্য সব নষ্ট হয়েছে, সেটা ওদের কী করেছে না, কম্পেনসেট করেছে। কম্পেনসেট করা মানে যে ঠিক আছে, টাকা দিয়ে দিয়েছে। দ্য সুলতান ইভেন ইন্ট্রোডিউসড দ্য তাকাভি লোন টু হেল্প দ্য ফার্মার্স।
টাকাবি লোন পলিসিও দিয়েছে ফার্মারদের, তার মানে ও এমনি হেল্পফুল ছিল কিন্তু খুবই পাগল টাইপের ছিল, কিন্তু মানে ও কোনো ডিসিশন ঠিকঠাকভাবে নিতে পারতো না, এই জন্য অনেক কিছু ও চেষ্টা করেছিল করার ঠিকঠাকভাবে, কিন্তু সেটা করতে পারেনি। এটা দেখবে এরপরে যেটা রয়েছে সেটা মানে আরও বুঝতে পারবে তখন। তো দেখো এবার বলেছে দ্য সুলতান ফাউন্ডেড দ্য সেকেন্ড ক্যাপিটাল অ্যাট দেবাগিরি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেবাগিরিতে ও সেকেন্ড ক্যাপিটালটা ফাউন্ড করেছে টু অ্যাভয়েড দ্য অপোজিশন অফ দ্য পিপল অফ দিল্লি, যাতে কি না অপোজিশন অ্যাভয়েড করতে পারে কাদের না, অ্যাপোজিশন অ্যাভয়েড করতে পারে যারা কিনা পিপল অফ দিল্লি ছিল তাদের থেকে। টু বি সেফ ফ্রম দ্য ইনকারশন অফ দ্য মঙ্গলস, যাতে কিনা সেফ থাকতে পারে ফ্রম দ্য ইনকারশন অফ মঙ্গলসদের থেকে যাতে সেফ থাকতে পারে, ঠিক আছে। আর টু রুল দ্য ডেকেন, আর যাতে কিনা রুল করতে পারে ডেকেনকে। দ্য সিটি ওয়াজ রিনেমড দৌলতাবাদ, এটাকেই বলা হতো, দেবাগিরিটাকে পরে দৌলতাবাদ নাম হয়েছে। এই যে অর্ডার অফ দ্য সুলতান ফলো করে মেনি পিপল তাদের লাইফ হারিয়েছে অন দেয়ার ওয়ে ফ্রম, মানে দিল্লি থেকে রাজত্বটা পুরো টেনে টেনে দৌলতাবাদে নিয়ে গেছে, তখন অনেক মানুষেরা তাদের প্রাণ হারিয়েছে। আবার কিছু বছর পর ক্যাপিটালটা শিফট করে দিল্লিতে এনেছে, তার মানে ভাবো কতটা মানে হচ্ছে সব কিছু। যাই হোক, তারপর দেখো সুলতান ইন্ট্রোডিউসড কপার কয়েন ইন্ট্রোডিউস করেছিল টু মিটিগেট দ্য ডেফিসিট অফ ভ্যালুয়েবল মেটালস, যাতে কি না মানে মিটিগেট মানে কি, যে কমাতে পারে যে ঘাটতি দেখা যাচ্ছিল ভ্যালুয়েবল যে মূল্যবান মেটালের, সেগুলো যাতে কমাতে পারে, তাই জন্য কিছু কপার কয়েন ইন্ট্রোডিউস করেছিল। সেই ভ্যালুয়েবল মেটালগুলো কি কি যেগুলোর ঘাটতি দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে গিয়ে গোল্ড আর সিলভার, কিন্তু কোনো মেজার নেয়নি যে যাতে কিনা কয়েন্সদেরকে কাউন্টারফেট মানে ডুপ্লিকেট না করতে পারে। তো তখন অনেক মানুষরা এইসব কপার কয়েনকে ফর্জ করে নিয়েছে, মানে ডুপ্লিকেট করে নিয়েছে, তখন আবার সুলতানকে বাধ্য করেছে যাতে কিনা এই ভুয়ো মানে ফেক কপার কয়েনগুলোকে মার্কেট থেকে তুলে নিয়ে আবার সেই গোল্ড আর সিলভার কয়েনই তার যে ট্রেজারি মানে যেখানে তাদের ধন রাখা হয় রাজাদের, সেখান থেকে আবার ওটাই ইন্ট্রোডিউস করলো। তাহলে এটাও একটা মানে পাগল পাগল ব্যাপার হয়ে গেল। তারপর দেখো বলেছে মোহাম্মদ বিন তুগলাক অ্যাপয়েন্ট করেছে কিছু নন অ্যারিস্টোক্রেটিক, মানে যারা খুব বেশি নয়, মানে অ্যারিস্টোক্রেট নয়, মানে ইলাইট ফ্যামিলি থেকে নয়, কমনার মানে কমন পিপল অ্যাজ হাই অফিসিয়াল, মানে কমন পিপলকেই ও হাই অফিসিয়াল হিসেবে রিক্রুট করেছিল। একজন ছিল ব্রিউয়ার, মানে যে সব ব্রিউ করে, মানে ড্রিঙ্কস অনেক কিছু সব বানায়, আর আদার ওয়াজা বারবার যে চুল কাটে, আর কুক ছিল আরেকজন দুজন ছিল গার্ডেনার, ঠিক আছে। তো দ্য সুলতান শোড হিজ ডিপেন্ডেন্স অন অর্ডিনারি হিন্দুস্তানিস, সুলতানটা নিজের মানে ওই মোহাম্মদ বিন তুগলাক নিজের ভরসা এই অর্ডিনারি হিন্দুস্তানির উপরই দিয়েছিল, যাতে কিনা টার্কিশ নোবেলিটিকে পাওয়ারটা কন্ট্রোল করতে পারে। তো এটা যদি তোমাদের পুরো একটা শর্ট নোট আসে যে রাইট অ্যাবাউট তুগলাকিজম, তখন তোমরা এটা কিন্তু লিখবে, ঠিক আছে। বা হুইমসিক্যাল নেচার অফ এই যে মোহাম্মদ বিন তুগলাককে নিয়ে যদি শর্ট নোট আসে, তখন এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো আজকের অবধি আমি এটুকুই রাখলাম। তোমাদের এই চ্যাপ্টারটাও আমি কিছু পার্টে করব, আশা করছি 2 থেকে 3টে পার্টে হয়ে যাবে। তো তোমরা যতটুকু পড়ালাম ওটুকু ভালো করে পড়ো, তাহলে কিন্তু ভালো করে লিখতে পারবে। তো যাদের একটুখানি মনে হচ্ছে যে বুঝতে অসুবিধা হচ্ছে, তারা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বইটাকে ভালো করে পড়ে। আমি অনেকগুলো জায়গা আমি কিন্তু একটুখানি, অনেকগুলো জায়গা না, অল্প অল্প জায়গা একটু বাদ দিয়ে গেছে, ওগুলো কিন্তু সবাই একটু রিডিং করে নিও, আমি বারবার বলছি, ঠিক আছে। কারণ আমি চাই না যে তোমরা একদম শর্টকাটে চলো। শর্টকাট বলতে কি, মানে দেখো আমি যতটুকু না হয় ততটুকু তো করিয়েই দিচ্ছি, কিন্তু তোমাদের তো গল্পের মতন করে একটু পড়া দরকার, না হলে কি হবে যে তোমরা মানে ঠিকঠাক করে বুঝতে পারবে না। শুধু ওরকম মুখস্থবিদ্যা করাটা তো ভালো না, ওই জন্যই বলছি। যারা মনে করবে যে হ্যাঁ এটা মানে উচিত করা, তারা করো, আর না হলে এগুলোই পড়ো, ঠিক আছে। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা কাজে লাগে তাহলে একটা অন্তত লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও ক্লাসগুলো কেমন লাগছে, আর এরপর কোন টপিক কোন সাবজেক্টের কোনটা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা বলো, তাহলে আমি সেইভাবে ভিডিও রেডি করব। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ দেখবে যত তোমরা শেয়ার করে এগুলো একসাথে মিলে পড়বে তত তোমাদের ভালো লাগবে, ঠিক আছে।
আর হচ্ছে যারা নতুন আমার চ্যানেলে, এটাই আমার লাস্ট রিকোয়েস্ট একটা, যে একটুখানি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমরা যদি আজকে সাবস্ক্রাইব না করো, আমার পাশে না থাকো, তাহলে কিন্তু আমি এগোতে পারবো না, সেই মোটিভেশনটাই পাবো না। আশা করি তোমরা বুঝবে সেটা সবাই, আর আমার পাশে থাকবে। ঠিক আছে, এইটুকু তো টিচার হিসেবে তোমাদের থেকে এক্সপেক্ট করা যেতে পারে, বলো? তো চলো আজকের মতন এতটুকুই। সবাই ভালো থেকো, ভালো করে পড়ো, টাটা।